ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন এবং সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে একটু আমরা আলোচনা করতে চাই। তিনি বলেছেন, রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে। পেশাদারিত্বের সাথে কোনো আপোষ না করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আমার শুরুতেই হাসান মামুন, আপনার কাছে প্রশ্ন যে প্রধানমন্ত্রীর বক্তব্য নিঃসন্দেহে আশা জাগানিয়া, বাস্তবতা কি তাই বলে? উনি তো নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। সরকার দায়িত্ব নিয়েছে 3 মাসও হয়নি। 3 মাস সামনে রেখে কিন্তু পুলিশ সপ্তাহ পালন হচ্ছে। আর এবার কিন্তু সপ্তাহ হচ্ছে না, 4 দিন হচ্ছে এই পালনটা, কৃচ্ছ সাধনের অংশ হিসেবে। এটা প্রশংসনীয়। আর তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী, পুলিশের পুলিশ খাতে ব্যয় বৃদ্ধির প্রস্তাবগুলো একটু মানে ধৈর্যের সঙ্গে বাস্তবায়নের কথা বলেছেন। উনি বলেছেন যে মানে সরকার যে পরিস্থিতির মধ্যে আছে, মানে সরকার তো এক ধরনের ভর্তুকি বাড়ানোর পরিস্থিতির মধ্যে আছে। এই অবস্থায় পুলিশে ব্যয় বৃদ্ধি, পুলিশের দাবি দেওয়া, যেগুলোর সঙ্গে খরচ জড়িত, সেগুলো নিয়ে রয়েস হয়ে বাস্তবায়ন করবেন, এটা বলেছেন। বরঞ্চ পুলিশের কাছে উনি প্রত্যাশা ব্যক্ত করেছেন যে পুলিশ যেন সরকারকে তার মানে প্রত্যাশা বাস্তবায়নে, কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে। এর আগে উনি কিন্তু দলীয় সমাবেশেও একই বক্তব্য রেখেছেন যে আমরা যে কর্মসূচি দিয়ে ক্ষমতায় এসেছি, ইশতেহার, সেটা এখন সরকারের ইশতেহার এবং এটা বাস্তবায়নে দলকেও সাহায্য করতে হবে। তো পুলিশ এবং দল দুটোরই সহায়তা কিন্তু তার লাগবে। আমরা অন্তর্বর্তী শাসনামলে দেখতাম যে বিশেষ করে অর্থ উপদেষ্টা বারবারই এই কথাটা বলতেন যে আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি হচ্ছে না, চাঁদাবাজি দমন করা যাচ্ছে না। কারণটা হচ্ছে যে দলীয় রাজনৈতিক সরকার এটা না, এবং তাদের কোনো দল নাই, তৃণমূল পর্যন্ত তাদের দলীয় কোনো নেটওয়ার্ক নাই। নির্বাচিত সরকার এলে পরিস্থিতির উন্নতি হবে। জি, হাসান মামুন, নিঃসন্দেহে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশের কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা সরকারের নিশ্চয়ই প্রয়োজন। আমি যদি একটু স্থানীয় পর্যায়ের কথা বলি, স্থানীয় পর্যায়ে যে অপরাধী উনি যদি বিএনপি করে, সেই ক্ষেত্রে ছাড় পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? অতীতের রাজনৈতিক কালচার আসলে সে কথাই বলে। আমরা দেখেছি যারা ক্ষমতায় থাকে, আমরা তৃণমূল কিংবা স্থানীয় কিংবা আমরা রাজধানীতেও দেখেছি যে যারা ক্ষমতায় থাকে তাদের ক্ষেত্রে যদি কোনো রকম অপরাধ প্রমাণিত হয় কিংবা অপরাধ থাকার সম্ভাবনা থাকে, রাজনৈতিক পরিচয়ে তারা অনেক সময় পার পেয়ে যায়। সেই বিষয়টি একটু জানতে চাচ্ছিলাম। এখন আমি তো বললাম যে মাত্র 3 মাস হয়েছে এই সরকার কি করবে এটা আমরা দেখতে হবে। আচ্ছা। আমাদের আগে ভাগে মানে পারসেপশন তৈরি করা ঠিক না। আর পুলিশে তো কোনো ধরনের সংস্কার হয়নি অন্তর্বর্তী শাসনামলে। পুলিশ সংস্কার কমিশন একটা হয়েছিল, তার রিপোর্টগুলো, তার মানে সুপারিশগুলো নিয়ে কিন্তু ঐকমত্য কমিশনে কোনো আলাপ হয়নি। এবং পুলিশ কমিশন গঠনের কথা তারেক রহমান সাহেবের দল বিএনপি বলেছিল 31 দফায়, অনেক আগে। তো এটা তো অন্তর্বর্তী শাসনামলেও আলোচনা এসছে, কিন্তু মানে পুলিশ কমিশন গঠনের কোনো আলামত আমরা দেখছি না। বা জি। এই এই যে পুলিশ সপ্তাহ পালন করা হচ্ছে, সেখানেও কিন্তু এসব নিয়ে কোনো কথাবার্তা আমি অন্তত দেখিনি। আহ, গতানুগতিক রাজনৈতিক বক্তব্যই কিন্তু দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী যা বলেছেন এগুলো অতীতে সব প্রধানমন্ত্রী দিয়েছেন। শেখ হাসিনাও দিয়েছেন, যিনি পুলিশকে সাংঘাতিকভাবে নষ্ট করেছিলেন এবং পুলিশকে একটা গণশত্রুতে পরিণত করেছিলেন। জি। গণশত্রু নামে একটা ফিল্ম আছে সত্যজিৎ রায়ের, সেই গণশত্রুর অর্থ ভিন্ন, কিন্তু এটা ছিল প্রকৃতপক্ষেই গণশত্রু পুলিশ। তো সেই পুলিশকে কাজে লাগানো, সেই পুলিশকে জনকল্যাণে ব্যবহার করা, অপরাধ দমনে নিয়োজিত করা, এটা কিন্তু খুবই কঠিন। পুরনো আইন বহাল রেখে এবং পুলিশকে গতানুগতিক রাজনৈতিক ফ্রেমওয়ার্কের মধ্যে রেখে এই পুলিশ দিয়ে লক্ষ্য অর্জন করা, এমনকি মানে বিনিয়োগের পরিবেশ তৈরি করা, যে পরিবেশটা বাংলাদেশে এখন অলমোস্ট অনুপস্থিত। আমরা কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য কিন্তু ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের পরিবেশটা ভালো করা। না হলে কিন্তু পরিস্থিতির এই যে অবনতি হয়েছে আইন শৃঙ্খলার, এই অবনতি আরও হতে থাকবে। কারণটা হচ্ছে যে এই মধ্য এবং নিম্ন পর্যায়ের যে ব্যবসায়ী, তারা কিন্তু একটা পুলিশি নিরাপত্তা চায়।
আইনি একটা কাঠামো চায় যেখানে তারা কাজ করতে পারবে। রাইট। তো আমরা তো দেখছি যে এই জায়গাটায় কিন্তু দ্রুত উন্নতি হওয়ার চান্স কম, এবং দ্রুত উন্নতি হয়েছে এটা কিন্তু দাবি করা যাবে না। বরঞ্চ আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আগের ধারাতেই আছে। আপনি দেখেন চট্টগ্রামে যা হচ্ছে, ঢাকায় যা হচ্ছে, রাজনৈতিক অপরাধ থেকে নিয়ে শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা, এগুলো নিয়ে যথেষ্ট রিপোর্ট ছাপা হচ্ছে এবং অথেন্টিক রিপোর্ট হয়েছে। তারপরে দেশের বাইরে থেকে অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করা, জেলখানা থেকে নিয়ন্ত্রণ করা, এগুলো সব পুরনো জিনিস রয়ে গেছে। কিশোর গ্যাং, তাই না, মাদক চক্র, এগুলো দমনে পুলিশকে নিয়োজিত করতে হবে। কিন্তু পুলিশ তো মনোবলহীন এখনো, এবং বিশৃঙ্খলা আছে পুলিশের মধ্যে। আপনি লক্ষ্য করবেন যে যে জি। পুলিশ পদক দেওয়ার অনুষ্ঠান কিন্তু স্থগিত হয়েছে, কারণ পদকের মধ্যে ঢুকে গিয়েছিল সব আওয়ামী আমলের সেবাদাস পুলিশ এবং ক্রিমিনাল পুলিশ ঢুকে তার পড়েছিল। মানে আপনি তার মোটে, মানে তার আমি মানে যদি বলি সংস্কারের কথাটা বলছেন, সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ, ঢেলে জি, সাজানো কিংবা সামগ্রিক বিষয়গুলো আর কি। আরেকজন অতিথি রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। শামসুল আলম লিটন, আপনার কাছেও একইভাবে জানতে চাই। হাসান মামুন যেটি বললেন যে সংস্কারের বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে তার কাছে, এছাড়াও আগের ধারাতেই আসলে পুলিশ বাহিনী রয়েছে। আপনার কাছেও কি মনে হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় পুলিশ যেরকম ছিল বর্তমানে কিছুটা হলেও সুশৃঙ্খল হয়েছে, কিংবা আসলে কিছুটা হলেও তাদের যে শক্তিটা আর কি, রাজনৈতিক যখন সরকার ক্ষমতায় আসে সেভাবে আসলে তারা পরিচালিত হচ্ছে? আপনার কাছে কি মনে হচ্ছে? অনেক অনেক ধন্যবাদ হাসান মামুন ভাই। পুলিশের যে প্রায়োগিক এবং অর্থনীতি এবং সমাজে যে পুলিশের যে প্রত্যাশা সেটিকে বড় করে দেখেছেন এবং রাজনৈতিক বাস্তবতার আলোকে সেটাকে ব্যাখ্যা করেছেন। আমি সেদিকটায় না গিয়ে আমি যদি মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, এটা এখনো আশা জাগা নিয়ে কোনো চিত্র দেখা যায়নি। যদি নির্বাচিত সরকার আসার পর পুলিশের মধ্যে যেই আলোড়ন এবং যে রকম সম্ভাবনা, যেরকম মানুষের আশাবাদ ব্যক্ত হওয়ার মতো পরিবেশ তৈরি হওয়ার সুযোগ ছিল, সেই সুযোগটি এখনো পুরোপুরি লক্ষ্য করা যায়নি। বরং বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্টে, আমাদের গণমাধ্যমের রিপোর্টে দেখা যাচ্ছে যে বিগত আমলে যারা বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের অপরাধের সঙ্গে জড়িত ছিল, ভুয়া নির্বাচনগুলোর সঙ্গে জড়িত ছিল এবং নানা রকমের সরকারের যে মানবাধিকার লঙ্ঘনের কার্যক্রম, বিশেষ করে গুম খুন ইত্যাদির সঙ্গে জড়িত ছিল, তাদের ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা এখনো গ্রহণ করা শেষ হয়নি। আর পদক প্রসঙ্গে এই কথাটি এসছে। আরেকটি বড় ব্যাপার হচ্ছে যে আসলে বর্তমান যে প্রধানমন্ত্রী, তিনি জননন্দিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন এবং তিনি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুলিশ বাহিনী যারা মানবাধিকারের রক্ষার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে রয়েছে, তার মধ্যে যুক্তরাজ্য অন্যতম। সেখানে পুলিশ কিন্তু আসলে প্রাতিষ্ঠানিকভাবে পুলিশের অনেক দুর্বলতা আছে। যেমন সেখানে ম্যানেজেসের মতো ব্রাজিলিয়ান একজন তরুণকে সন্দেহজনকভাবে টিউবে, আন্ডারগ্রাউন্ড ট্রেনে পুলিশ ভুল তথ্যের ভিত্তিতে গুলি করে মেরে ফেলে। এরকম ঘটনা কিন্তু ইংল্যান্ডে পুলিশ সিস্টেমের রোল মডেল সে দেশে ঘটেছিল। এবং সেই জন্য আবার বিচার বিভাগ, দেখুন, পুলিশি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ ইনকোয়ারি কমিশন এবং বিচার বিভাগ আলাদাভাবে এবং একযোগে পুলিশকে সকল মেট্রোপলিটন পুলিশের সদস্যের উপরে £1 মিলিয়ন ফাইন আরোপ করেছিল। অর্থাৎ কম্বাইন্ড একটা ইরেসপন্সিবিলিটি, অর্থাৎ নানা ধরনের ঘটনার প্রেক্ষিতে। তো আমার মনে হয় যে বাংলাদেশের পুলিশের প্রধানমন্ত্রী লন্ডনে 17 বছর ছিলেন, তিনি দেখেছেন এখানে পুলিশ কাজ করে ইনস্টিটিউশন আকারে এবং হোম মিনিস্টারের সঙ্গে পুলিশের আসলে কোনো প্র্যাকটিক্যাল কোনো রিলেশন নাই। এবং পুলিশ ইন্ডিপেন্ডেন্ট এবং পুলিশকে রেগুলেট করে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ রেগুলেটরি যে কমিশন, আইপিসিসি, তারা। এইখানে কিন্তু এবার যে সংস্কার প্রস্তাবটি ছিল পুলিশের ব্যাপারে, যারা বোঝেন তারা কিন্তু সকলেই এটাকে একটা রোল মডেল আকারে নিয়েছিল। এটি এখনো কার্যকর হয়নি। কবে কার্যকর হবে? এবং প্রধানমন্ত্রী দেখেছেন যদি ইংল্যান্ডের স্টাইলেও হয়, তারপরেও পুলিশের ভুলভ্রান্তি হবে, পুলিশ মানবাধিকার লঙ্ঘন করবে, তখন কিন্তু মানুষের পুলিশের প্রতি অভিযোগ থাকবে না, বরং এটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে থাকার কারণে পুলিশ ভবিষ্যতে মানবাধিকারের যেমন রক্ষক হিসেবে কাজ করবে, তেমনি তারা যদি মানবাধিকার লঙ্ঘনের কোনো কাজ করে, রেগুলেটরস এবং সিস্টেম তাদেরকে আবার সেভাবে অ্যাড্রেস করবে। তা আমার মনে হয় এটি একটি ব্যাপার। আর এই পুলিশ সপ্তাহে আরেকটি জিনিস শোনার দরকার ছিল, যে রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি, অর্থাৎ মানুষের জীবন এবং সম্পদের যে নিরাপত্তা, সম্পদ বলতে সব ধরনের সম্পদ, মান সম্মান সম্পদ ইত্যাদি, তো সেই নিরাপত্তার ক্ষেত্রে একমাত্র যে ফোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হচ্ছে পুলিশ। পুলিশ যতক্ষণ পর্যন্ত ইন্ডিপেন্ডেন্টলি এবং একটা রেগুলেশনের মধ্য দিয়ে কাজ না করবে, ইন্ডিপেন্ডেন্ট,
ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক সরকারের সাফল্য কিন্তু আইন শৃঙ্খলার ক্ষেত্রে দেখা যাবে না, এবং মানুষ সেটাকে প্রশংসা করার সুযোগ খুব কম থাকবে। তো প্রধানমন্ত্রী যেটি দেখে গেছেন 17 বছরের জীবনে, তিনি এই একটি জিনিস যদি প্রয়োগ করেন, তাহলে আমার বিশ্বাস রাজনৈতিক সরকার হিসেবে তার সরকার অন্তত আইন শৃঙ্খলার ক্ষেত্রে বাংলাদেশে একটা রোল মডেল দাঁড় করাতে পারবেন। সেই ক্ষেত্রে তো সংস্কার তো তাহলে খুবই গুরুত্বপূর্ণ। আমি একটি কথা বলি যে পুলিশ দেখলে সাধারণ মানুষ সাহস পায় কি বাংলাদেশের প্রেক্ষাপটে? আমি যদি বলি উন্নত বিশ্বে পুলিশকে মানুষ ডাকে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে পুলিশ দেখলে একটু এড়িয়ে যায়। অনেকের ক্ষেত্রেই আমি এই ধরনের কথা শুনেছি। আপনার কাছেও কি মনে হয় না এরকম? আর এই ধরনের প্রবণতা রোধ করতে পুলিশ যে মানুষের বন্ধু, সহযোগিতা করতে চায়, সেটা করতে গেলে কি প্রয়োজন? শামসুল আলম লিটন, আপনার কাছে জানতে চাই একটু। একেবারে একদম সলিড প্রশ্নটি আপনি করেছেন। পুলিশ সপ্তাহে আমরা এটা আরো শুনতে চাই যে পুলিশ যে প্রায় বলে থাকেন এবং গণমাধ্যমে এবং আমাদের বিভিন্ন গণমাধ্যমে এবং মানবাধিকার গ্রুপগুলোকে, যে এখনো আমরা কোনো অভিযোগ পাইনি, অর্থাৎ একটা ঘটনা ঘটে গেছে অথবা ঘটার মতো ভয়াবহতা ছিল, কোনো না কোনো ভাবে জনগণ প্রতিরোধ করেছে, অথবা ঘটনা আধা ঘটেছে, আরো বড় ঘটনা ঘটতে পারতো। এই সবগুলো ক্ষেত্রেই পুলিশের একটা কমন বক্তব্য শোনা যায়, সেটি হচ্ছে যে আমরা এখনো বিস্তারিত জানতে পারিনি, লিখিত কেউ এখনো অভিযোগ করেনি। এই যে কথাগুলো, এগুলো পুলিশ বাহিনীর কাছ থেকে অনাকাঙ্ক্ষিত। কারণ পুলিশ যখন কোনো কিছু শুনবে অথবা জানবে অথবা অন্য কোনো তৃতীয় পক্ষের কাছ থেকে কোনো না কোনো সামান্য তথ্য পাবে, তাৎক্ষণিকভাবে এটি লিপিবদ্ধ করা থানার বইয়ে, দ্যাট ইজ এফআইআর। কেউ লিখিতভাবে অভিযোগ করবে, ভিকটিম এসে বলবে আমি নির্যাতিত হয়েছি, আমাকে অমুক মেরেছে। নো, এটা পুলিশের কাজ নয়। আমার মনে হয় পুলিশ ভুল করছে, এবং পুলিশের বইও এ ধরনের কোনো কথা নেই যে তাদেরকে লিখিতভাবে না জানানো পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেবে না। শুধু এই একটি সংস্কার যদি, মাইন্ডসেট যদি পুলিশ পরিবর্তন করে, এবং বর্তমান পুলিশ প্রধান থেকে অনেকেই আমি জানি ব্যক্তিগতভাবে তারা বিভিন্ন কারণে তারা এক্সাইল ছিলেন, বিভিন্ন সময়ে তারা ভুক্তভোগী হয়েছেন, সুতরাং মানবাধিকার রক্ষায় তারা সকলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি পুলিশ বাহিনীর ভিতরে সংস্কার করতে গিয়ে অনেক সৎ অফিসার বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের পরিস্থিতির শিকার হয়। খুব সাম্প্রতিক সময়েও পুলিশ হেডকোয়ার্টারের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে ডিআইজি লেভেলের যেভাবে পরিস্থিতির শিকার হতে হয়েছে, খুবই দুর্ভাগ্যজনক। কারণ আমরা মানবাধিকার নিয়ে কাজ করতে গিয়ে প্রায় সব ধরনের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়। আমার মনে হয় পুলিশ কর্মকর্তার ভালো ভালো কর্মকর্তাদেরকে রক্ষার জন্য পুলিশ বিভাগ কাজ করবেন, তাহলেই শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষায় তারা সঠিক ভূমিকা রাখতে পারবেন। এবং তারা লিখিত অভিযোগের জন্য অপেক্ষা না করে তাদের যে পুলিশ অ্যাক্ট যেটি আছে এবং যেটি কাঙ্ক্ষিত, সেভাবে যদি তারা অ্যাক্ট করেন, এবং এই কথাটি সংবাদপত্রে আর না আসাই ভালো হবে, আর কখনো যে কেউ এটি অভিযোগ করেনি, এখন পর্যন্ত আমরা লিখিত অভিযোগ পাইনি, এই কথাগুলো মানবাধিকার বিরোধী, এবং পুলিশ বাহিনী কখনো মানবাধিকার বিরোধী কাজ করবে এটা কেউ আশা করে না। জি, নিশ্চয়ই। হাসান মামুন, আপনার কাছে একই প্রসঙ্গে একটু সংক্ষেপে জানতে চাই, তারপর আমরা এই আলোচনাটা শেষ করতে চাই। সেটি হচ্ছে যে পুলিশকে অভিযোগ না করলে, অনেক সময় পুলিশ বলে যে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি, অথচ দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনাটা আসলে কেন হয়? মানে শামসুল আলম লিটন যে কথাটি বললেন, আপনিও কি তার সাথে সহমত কিনা? আচ্ছা, লিটন ভাই যেটা বললেন সেটা তো আদর্শ কথা, বাস্তবতা কিন্তু এর চেয়েও খারাপ। আপনি যেটা বললেন তার চেয়েও খারাপ। সেটা হচ্ছে যে পুলিশের কাছে অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নিতে চায় না, এবং সেক্ষেত্রে দেখা যায় যে আদালতে গিয়ে অভিযোগ করতে হয়। অনেক ক্ষেত্রে হয়েছে কিন্তু। শুধু তাই না, যে আইন একটু কঠোর সেই ধারায় না, দুর্বল ধারায় মামলা নিতে চায়, কারণ পুলিশ দেখাতে চায় যে তার এলাকায় অপরাধ কম হচ্ছে বা গুরুতর রকম অপরাধ হচ্ছে না। এই হচ্ছে বিষয়। তারপরে হলো যে ইনভেস্টিগেট করতে চায় না। হ্যাঁ, ইনভেস্টিগেট করার জন্য যেসব অবস্ট্রাকশন আছে সেগুলোকে বড় করে দেখায়। যেমন পুলিশ সপ্তাহেও কিন্তু প্রধানমন্ত্রীর কাছে তারা এমন কিছু কথা বলেছেন, লজিস্টিক্স নাই, এটা নাই, সেটা নাই, তাই না? প্রধান কথা হচ্ছে যে আন্তরিকতা এবং রাজনৈতিক অঙ্গীকারের অভাব। এই কথাটা কিন্তু তারা কখনো বলেন না। তারা বলেন যে গণ অভ্যুত্থানের সময় আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের গাড়ি নাই, আমাদের ইত্যাদি ইত্যাদি, আমাদের ফান্ড নাই। হ্যাঁ, তারপরে ফান্ড কালেকশনের জন্য তারা স্থানীয় পর্যায়ে যা করেন। জি, মানে সংক্ষেপে একটু সমাধানটা জানতে চাচ্ছিলাম তাহলে আসলে। না, বিষয়টা হচ্ছে যে পুলিশের মানে সরকারের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে পুলিশকে একটা টুল হিসেবে ব্যবহৃত হতে হবে, এবং পুলিশের সেই মনোভাব লাগবে।
পুলিশের সেই মনোভাবটা সঞ্চারিত করতে হবে। এটা রাজনৈতিক নেতৃত্বেরই দায়িত্ব, এবং সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে গেলে আমার মনে হয় যে এই দায়িত্ব পালন করাটা সহজতর হতো। সহজ হবে। যে সেটা একটি হয়। বিরতিতে আমাদের যেতে হবে, আরও দু একটি টপিক রয়েছে, সেসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন এবং সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন। বিরতির পর আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শামসুল আলম লিটন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে একটু শুরু করতে চাই, যে সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। চিন্তিত নয় বাংলাদেশ, যে কোনো সমস্যার সংলাপের সমাধানের আশা। বাংলাদেশ প্রত্যাশা করছে যে যে কোনো সমস্যার সমাধান সংলাপের মধ্য দিয়ে আসবে। আচ্ছা, এই যে সীমান্তে কাঁটাতারের বেড়া যেসব জায়গায় ছিল না সেসব জায়গায় এখন দেয়া হচ্ছে, ভালো কি মন্দ সে বিষয়ে যাব না, আসলে দুই দেশের জন্য এটা আসলে কেমন, একটু আপনাদের পর্যবেক্ষণ আপনার কাছ থেকে একটু বুঝতে চাই। শামসুল আলম লিটন। এটা একদিকে হচ্ছে যে সীমান্তে কাঁটাতারের বেড়া হচ্ছে যে যে দিল্লির যে অনেক পুরনো একটা ডিপ্লোমেসি আর কি, যেই সব দেশের সঙ্গে দিল্লি সমানে সমান চোখে চোখ রেখে কথা বলে তাদেরকে কিন্তু কাঁটাতারের বেড়ার কথা কখনো দিল্লি উচ্চারণ করেনি। আর যেসব প্রতিবেশী দিল্লির ভারতীয় মানুষের সঙ্গে সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই দেশের মধ্যে অন্যতম প্রধান হচ্ছে বাংলাদেশ। তার জন্য দু ধরনের থেরাপি গত 54-55 বছরে দিল্লি ব্যবহার করেছে। একটা হচ্ছে কাঁটাতারের বেড়া, আরেকটা হচ্ছে লেথাল ওয়েপন ইউজ করা। এই দুটোই বর্তমান যে গত কয়েক দশকে জাতিসংঘের যে সমস্ত কনভেনশন, এগ্রিমেন্ট যা যা হয়েছে তার পরিপন্থী। এইভাবে কাঁটাতারের বেড়া দিয়ে সভ্যতার মধ্যে, বিশেষ করে সীমান্ত এলাকায় প্রচুর মানুষের, বিশেষ করে শত শত বছর যাবৎ সীমান্তগুলো ছিল না, কারণ স্বাধীন ভারত বলে পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না। সুতরাং সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে দক্ষিণ এশিয়ায় ভারত যে ধরনের কূটনীতি প্র্যাকটিস করেছে, সেটা ভারতের যে বৃহত্তর গণতান্ত্রিক যে ভাবমূর্তি, সেটাকে অনেক লঘু করেছে, অনেক ক্ষুদ্র মানসিকতার পরিচয় দিয়েছে এবং কূটনৈতিক ভব্যতার নিয়ে প্রশ্ন তুলেছে। আর সর্বশেষ দুদিন হলো আরো দুজন বাংলাদেশি নাগরিক, নিরীহ মানুষ সীমান্তে, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত হলো। এই কাঁটাতারের বেড়া অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং অসভ্যতার প্রতীক। কিন্তু একটা দিকে হয়তো ভালো হতে পারে, সীমান্ত কাঁটাতারের বেড়া দিয়ে দিলে হয়তো তাদের আর লেথাল ওয়েপন ইউজ করতে হবে না বাংলাদেশের মানুষকে মারার জন্য। তাই বাংলাদেশ যতই দিল্লির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিক, দিল্লি বন্ধুত্বের কথা বলুক, কাঁটাতারের বেড়া এবং সীমান্তে লেথাল ওয়েপন ইউজ করা বাংলাদেশের নিরীহ মানুষদের জন্য, এইটা শুধু বাংলাদেশের আর ভারতের সম্পর্ক নয়, আন্তর্জাতিক পর্যায়ে ভারত বাংলাদেশ সম্পর্ককে দিল্লি বারবার প্রশ্নবিদ্ধ করে এবং বাংলাদেশের যে সৌহার্দ্য এবং সম্প্রীতির হাতকে বারবারই অসম্মান প্রকাশ করে এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে। আচ্ছা, আন্তর্জাতিক আইন কি বলে? আমি যদি অন্যান্য নানা দেশের উদাহরণ, নিশ্চয়ই আপনি মানবাধিকার কর্মী, আপনার নিশ্চয়ই সেই অভিজ্ঞতা রয়েছে, একটু জানতে চাই সংক্ষেপে। দেখুন, সীমান্তে সবচেয়ে জঞ্জাক্ষুদ্র সীমান্ত যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। সেখানে আপনি গত কয়েক দশকে গুলির ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায় না। এবং কলম্বিয়ার সঙ্গে তার আশেপাশে কয়েকটি দেশের খুবই খারাপ সম্পর্ক, সেখানে ড্রাগস এবং ইত্যাদি নিয়ে অনেক ধরনের সংঘাত চলে। কিন্তু সীমান্ত নিরাপত্তার কথা বলে লেথাল ওয়েপন ব্যবহার করা, এটি আমি মনে করি যে এটা ভারতের যে গণতন্ত্র এবং সৌহার্দ্য এবং একটি রাষ্ট্র, ইন্ডিয়া যে একটি রাষ্ট্র, বিশ্বের অনেক বড় একটি দেশ, এটিকে এত ক্ষুদ্র এবং একটি কিলিং রাষ্ট্রের ভূমিকায় নামিয়ে নিয়ে আসে, এটা ভারতের জনগণের প্রতিও আমার মনে হয় সীমান্ত রক্ষী বাহিনীর এক ধরনের অত্যন্ত নেতিবাচক একটা দৃষ্টান্ত, নেতিবাচক উদাহরণ। তাই এটির ব্যাপারে বাংলাদেশের উচিত আন্তর্জাতিক পর্যায়ে বিষয়গুলোকে রেইজ করা। এনাফ ইজ এনাফ, এটা অনেক হয়েছে। অন্য রাজনৈতিক ইস্যুগুলো সেটি আলাদা ব্যাপার, কিন্তু সীমান্তে বর্বরভাবে বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করা এবং তারপর সীমান্ত কাঁটাতারের বেড়া দেওয়া। কাঁটাতারটি কার জন্য? কাঁটাতারে যখন শিশু ফেলানি ঝুলে থাকে এবং ঢাকায় যে ভারতীয় হাইকমিশনের যে অফিসটি, হাইকমিশনের, সেখানে যখন ফেলানি সড়ক মারিয়ে যখন কূটনীতিকদেরকে চলতে হয়, তখন
এটা অনেক বড় একটা দৃষ্টান্ত। এবং ভারতের যে 1.5 বিলিয়ন মানুষ, তাদের মধ্যে যে মমতা, তাদের মধ্যে যে মনুষ্যত্ব, সেই মনুষ্যত্বকে তার যে সীমান্তরক্ষী বাহিনী কলঙ্কিত করছে। তার বন্ধুত্ব, ভারতের মানুষের প্রতি বাংলাদেশের মানুষের বন্ধুত্বের সামান্যতম ঘাটতি কখনো ছিল না। এই জন্য মিলিয়ন মিলিয়ন মানুষ প্রতি বছর চিকিৎসার জন্য যায়, পড়াশোনার জন্য যেত, সেখানে ট্যুরিজম করতো। ভরসার জন্যই তো। তাদের গরু দিয়ে আমাদের কুরবানি হয়, অথবা আমাদের তো কখনো এটা ভাবনা আসে নাই। তা আমি মনে করি যে এই খুন, সীমান্তে খুন এবং সীমান্তে কাঁটাতার, এটি হচ্ছে দিল্লি বাংলাদেশকে চরম অসৌজন্যতা প্রদর্শনের একটা সামিল। জি সুতরাং এগুলো রিভিউ করা উচিত। আর সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের অবশ্যই আন্তর্জাতিক দরবারে যাওয়াটা দরকার, কারণ নির্বাচিত সরকারের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে এবং ডিগনিটির সঙ্গে এগুলো হ্যান্ডেল করবে। এখানে বন্ধুত্ব অথবা শত্রুতার কোনো ব্যাপার জড়িত নেই, জড়িত নিশ্চয়ই। আছে মানবতা এবং মানবাধিকারকে, দুদেশের জনগণের মর্যাদাকে রক্ষা জি এবং জীবন রক্ষা। আমি একটু হাসান মামুনের কাছে আসতে চাই, আপনার কাছে জানতে চাই যে ভারতের একটা অভিযোগ, পুশিনের একটা অভিযোগ আছে, মানে পুশিন পুশব্যাক বিষয়টি তো রয়েছেই, এছাড়া চোরাচালানের বিষয় অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে। মানে সব মিলিয়ে কি ভারতের এই বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর এই কাঁটাতারের বেড়ার বিষয়টি এলো? হ্যাঁ, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসাটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা দুদিক থেকে। একটা হলো যে তারা দীর্ঘদিন ধরে চাচ্ছিল যে পশ্চিমবঙ্গে ঢুকতে। হুম। অটল বিহারী বাজপেয়ী খুব দুঃখ করে বলতেন যে আমরা সব জায়গায় সাফল্য পাচ্ছি, আমরা পশ্চিমবঙ্গে পাচ্ছি না। তো সেই দিনটা তাদের এলো এবং তারা সরকার গঠন করলো। এবং শুভেন্দু অধিকারের মতো মানুষ, যিনি দায়িত্বহীন কথাবার্তা বলতে অভ্যস্ত, একেবারে আপাদমস্তক দায়িত্বহীন, তিনি দায়িত্ব পেয়েছেন। তো সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এই বিষয়ে আমাদের কিছু বলার নাই। আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও এই কথাটা বলেছেন যে আমরা তাদের বিষয়ে কিছু বলবো না। কিন্তু তিনি যেভাবে ক্ষমতায় এসছেন, যেসব কথাবার্তা বলে, বিজেপির যেসব টেকনিক যেগুলো অ্যাপ্লাইড হয়েছে, মানে সেখানে ভোটার তালিকা সংশোধনের নামে, নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের নামে, ইত্যাদি ইত্যাদি করে, তো এটা তো মানে সুস্থ পথে তারা কিন্তু ক্ষমতা আহরণ করেনি আর কি। এবং সেখানে নির্বাচনে কেন্দ্রীয় সরকারের যে বিরাট উপস্থিতি ছিল, কেন্দ্রীয় বাহিনীগুলোর যে ভূমিকা ছিল, এমনকি নির্বাচন কমিশনের যে ভূমিকা ছিল, এগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচন সহিংসতা মুক্ত হয়েছে, কিন্তু নির্বাচনটা প্রশ্নের ঊর্ধ্বে না। আমাদের চেয়ে খারাপ নির্বাচন, আমাদের নির্বাচন যদি কিছুটা অংশগ্রহণহীন হয়ে থাকে, কিছুটা অপূর্ণ, ওই নির্বাচন কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ এবার। জি, তৃণমূল কংগ্রেসের ভারতের নানা রকম অভিযোগ রয়েছে। না, আমি একটু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, তৃণমূল কংগ্রেসের শাসন নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু বিজেপি যেভাবে ক্ষমতায় এসছে এবং ক্ষমতায় যেভাবে টিকে থাকছে, এমনকি আসামে ইত্যাদি, তো সেগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ, প্রশ্নের ঊর্ধ্বে না। তারপরও তাদের রাজনৈতিক অগ্রাভিযান চলছে, সেটা তাদের ব্যাপার। এখন আমাদের প্রত্যাশা থাকবে যে কেন্দ্রে এবং রাজ্যে যেহেতু একই দলের সরকার, সুতরাং তাদের এই অজুহাতটা এখন আর খাটবে না যে মানে প্রান্তিক সরকারের আপত্তির মুখে আমরা নানান ক্ষেত্রে এগোতে পারছি না, যেমন তিস্তা চুক্তি ইত্যাদি। আচ্ছা, তারপর হলো যে সীমান্তে কাঁটাতারের বেড়া তারা তো দিতে পারে, মানে আইনগতভাবে আমাদের কিছু বলার নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সীমান্তে যেসব অপরাধ হয় না তা বলা যাবে না, চোরাচালান সহ অপরাধ তো হয়, সব সীমান্তেই হয়। এবং একটু গরিব দেশ হলে পাশে যদি বড় দেশ থাকে, একটু কাজের সুযোগ থাকে, যাতায়াত ইত্যাদি ঘটে, এগুলোকে বড় করে দেখা এবং এগুলো দমনের নামে অপরাধ করা, রাষ্ট্রীয় অপরাধ করা, এতে করে তো ভারতীয় গণতন্ত্রের অবনমন হচ্ছে। ভারতে কিন্তু এই মোদী সরকার আসার পরে তার একদম সংক্ষেপে যদি বলতেন বাংলাদেশের এখন করণীয় কি? তা বাংলাদেশের করণীয় হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার যে পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে, অনুসরণ করেছে, ভারতের বিষয়ে শুধু না, সব ক্ষেত্রেই। এখানে কিছু ব্যত্যয় আছে, যেমন আমেরিকার সঙ্গে চুক্তি ইত্যাদি। আমি ওভারঅল বলছি যে পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে, যে বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্র বলে কিছু নাই, দেশের স্বার্থ আগে দেখতে হবে। আমি মনে করি এই ফুটপ্রিন্টটা এই সরকারকেও মোটামুটি অনুসরণ করতে হবে। জি, নিশ্চয়ই। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, সঙ্গেই থাকুন।